কর্পোরেট চাকরি ছেড়ে একসময় নাম করেছিলেন সিনে ইন্ডাস্ট্রিতে এবং এখন কিন্তু তিনি পুরো দস্তুর রাজনীতিবিদ। তিনি খড়গপুরের বিধায়ক আর এবছর লোকসভা নির্বাচনে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তথা হিরণ। আজ আমরা চলে এসেছি খড়গপুরে তার বাড়িতে এবং সেখান থেকে আমরা আজকে সারাদিন তার সঙ্গে থাকবো প্রচারে। এই গরমে কেমন চলছে প্রচার? গরম বলে কিছু নেই, আমি তো গরম কিছু ফিল করিনি। 70 দিন ধরে তো সে এই সময় থেকে বেরোই আমরা রাত 10টা 11টা অবধি মানুষের সঙ্গে। তাহলে আজকে একদিন গেলে তুমি বুঝতে পারবে। আজকে সারাদিন আমরা তোমার সঙ্গেই থাকবো। হ্যাঁ নিশ্চয়ই, ওয়েলকাম টু অখণ্ড মেদিনীপুর। প্রতিদিন কি মন্দিরে আশীর্বাদ নিয়েই তারপর প্রচারে বেরোচ্ছে? হ্যাঁ, এটা আইআইটির ভিতর, এটা আইআইটির ক্যাম্পাসের মধ্যে। আর যেহেতু আমি আইআইটির এখানে রিসার্চও করি, এখানে পোস্ট পিএইচডি রিসার্চ করছি এখানে, তো ফলে মানে এই রাস্তা আমার আমি হেঁটে এখান দিয়ে আসি। আমার যিনি স্যার তার একটু দূরে গেলেই তার বাড়ি, তো ফলে এখান দিয়ে হেঁটে যাই। তো ফলে এখানে উনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আমাদের বোন মৌসুমি মৌমিতা বেরা আমাদের MA ফার্স্ট ইয়ার পড়ছে, এবারে পরীক্ষা হবে, এবারে সব শিক্ষিত ছেলেমেয়েরা থাকবে। আপনারা সবাই ঈশ্বরকে আমার জন্য একটুখানি প্রার্থনা করো, পুজো করো, যে ভগবান যেন আমাকে সেই আশীর্বাদ করেন, ভগবান যেন আমাকে কৃপা করেন, যাতে আমি এই মন্দিরের জন্য কিছু করতে পারি। আপনি গোটা কেশপুর এলেন তো আমার সঙ্গে, কোথাও দেখেছেন বিজেপির ঝান্ডা দেখতে পেয়েছেন? কোথাও বিজেপির ফ্লেক্স দেখতে পেয়েছেন? আপনি আমার ঘাটালে যাবেন, আমার দাসপুরেতে যাবেন, পাঁশকুড়াতে যাবেন, সবংয়ে যাবেন, পিংলাতে যাবেন, শুধুমাত্র এই 7টা বিধানসভার একটা জায়গায় দেখতে পাবেন না। এটা ওনার জন্মভূমি, গ্রাম। এখানে উনি সবচেয়ে বেশি সন্ত্রাস করেন গত 10 বছর ধরে। যে অভিনেতা সাংসদ, গোটা কেশপুর জুড়ে দেখবেন মাটির বাড়ি। দেখুন, আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। না মাটির বাড়ি, শান্তিতে থাকতে দিচ্ছে না আমার দিকে। সেই সন্ত্রাসে আমাদের ঘর ছাড়া হতে হয়েছে। আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম বলে, পার্টি করি বলে বিজেপি পার্টি। সত্যি কথা বলতে আমাদের ঘর ছাড়া হতে হয়েছে, আমরা থাকতে দিন, আমাদের ছেলে মেয়ে সব আমরা ফাঁকে ছিলাম। আবার কি করবে জানি না, কিচ্ছু করবে না। এবারে আমি আছি, আমি আপনাদেরকে একটা, আমার নাম হিরণ, আমি আপনাদেরকে একটা ছোট কথা বলি। দেখুন, আমি খড়গপুরে আগে মাফিয়া রাজ ছিল, দিনে দুপুরে গুলি চলতো, বোম পড়তো, আপনারা সবাই জানেন। আমি সেই খড়গপুরে গত 3 বছর ধরে MLA। খড়গপুরে একটা গুলি চলেছে শুনেছেন? একটা বোমা পড়েছে? আমাদের খুব দারিদ্র দেশ, আমরা এই মন্দিরটুকু আমরা করতে পারছি। এই যে বাড়ির সামনে আমাদের হিরণদা, তুমি তো সকাল থেকে কেশপুরে ঘুরছো, এখানকার মানুষজন কি বলছেন, কি মনে হচ্ছে? এখানকার মানুষ কিছু বলার নেই, তোমার ক্যামেরা যারা দেখছো ওটাই মানুষ বলছে। মানে আমার নতুন করে তো কিছু বলার নেই। দেখো, এই সমস্ত মাটির বাড়ি, এসব প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এসছে, এখানকার নেতারা নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলোকে তুলে নিয়েছে। খতিয়ে দেখবে, মানে মাথা খারাপ হয়ে যাবে যে কি লেভেলের ওরা বলছে না কি নবজোয়ার, জনজোয়ার। ওই নব আর জনটা কেটে দিয়ে ওখানে দুর্নীতির জোয়ার লিখলে এবার মানুষ ওখানে দুর্নীতির জোয়ার লিখবে। আচ্ছা, এখানে তো অনেকে অভাব অভিযোগ করছেন, তুমি কি আশ্বাস দিচ্ছ ভোটারদের? না, ভোটে একটাই ব্যাপার, যদি নির্বাচন কমিশন, আমি এটা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন কমিশন 2014 এবং 2019 দুবারই কেশপুরেতে নির্বাচন করানোতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা
নাহলে এত ভোট রিগিং করতে পারতো না, এত বুথ রিগিং করতে পারতো না। একটু আগেই বলছিলে যে তুমি যদি এখানে যেত তাহলে তুমি ক্ষুদিরাম বসুর নামে একটা কলেজ বানাবে। একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করব, সেটা আমার বহুদিনের স্বপ্ন। যেমন ওখানে আমাদের ঘাটালেতে বীরসিংহ গ্রামেতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম, সে আমি গিয়েছিলাম ওখানে, কিন্তু ওনার নামে বিশ্ববিদ্যালয় আছে মেদিনীপুরে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, কিন্তু বীরসিংহ গ্রামে কিছু নেই। তো আমরা যেটা প্ল্যানিং করেছি সেটা হলো যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে একটা মেডিকেল কলেজ খুলব ঘাটালেতে, আর এখানে ক্ষুদিরাম বসুর নামে আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করব। এই দুটো একদম প্রিয়রিটির লিস্টে আছে এবং দুটোই আমরা কেন্দ্রীয় সরকারের সহায়তায় করব। তো হিরণ জিতলে কি ঘাটার মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার যেমন করার কথা ছিল আগে সেরকমভাবেই হবে, এগোবে? অ্যাপ্রুভ তো হয়ে পড়ে রয়েছে, কিন্তু আপনি জানেন যে যুক্তরাষ্ট্র কাঠামোতে, এটা দেশটা তো আমাদের যুক্তরাষ্ট্র কাঠামোতে চলে, যে রাজ্য আর কেন্দ্র মিলে করবে। রাজ্যের আন্ডারে স্বাস্থ্য, জমি এবং শিক্ষা, তাই না? কেন্দ্র কি ডাইরেক্টলি করতে পারে? পারে না তো, পারে না তো। আয়ুষ্মান ভারত পুরো ভারতবর্ষে আছে, পশ্চিমবঙ্গে নেই। কেন নেই? কারণ রাজ্য সরকার আয়ুষ্মান ভারত করতে দেয়নি। তাহলে আজকে আপনি অসুস্থ হলে বা কিছু হলে আপনি বম্বে থেকে চিকিৎসা করাতে পারতেন আয়ুষ্মান ভারত কার্ডেতে। স্বাস্থ্যসাথী কার্ড তো পশ্চিমবঙ্গেই দেয় না, বাইরে তো কেউ পৌঁছেও না। তো ঘাটাল মাস্টার প্রকল্প অ্যাপ্রুভড হয়ে পড়ে রয়েছে। তেমনি পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ইরপালা হয়ে ঘাটাল যে রেল লাইন, পাঁশকুড়া, তারপরে দাসপুর, তারপরে ঘাটাল, তারপরে ইরপালা, তারপরে আরামবাগ, এই রেল লাইনটা 2011-12 থেকে অ্যাপ্রুভড হয়ে পড়ে আছে, টাকা স্যাংশন হয়ে পড়ে রয়েছে। 13 বছর ধরে এই সরকার করতে দেয়নি। সকাল থেকে প্রচার চলছে জোর কদমে। আপাতত এখন লাঞ্চ টাইম, আর আমরা একটি বাড়িতে এসেছি যেখানে হিরণদা আমাদের সঙ্গে আছেন এবং আমরা এখানে লাঞ্চ করছি। হিরণদা, লাঞ্চে কি আছে? সারাদিন থেকে তো গরমে ঘুরছো, তো লাঞ্চে কি খাচ্ছ আজকে? এই তো ভাত, ডাল, পোস্ত, শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছ, পটল ভাজা, পোস্ত, শশা, লেবু, নুন, ডাল সব আছে, যা যা মানুষ খায়, একেবারে ঘরোয়া আয়োজন। হ্যাঁ, 70 দিন ধরে তো তোমরা দেখছো ভাবে। আমি তো প্রত্যেকদিন লাইভ করে এই কারণে যে যারা অভিনয় করে, মিথ্যে কথা বলে, তারা কি করে একবার টুক করে এসে একটা থালার মধ্যে নিয়ে আঙুল নিয়ে ঘোরাতে থাকে, তাই না? আর আমার তো পুরোটাই, এটাই তো আমার জীবন। আমি গ্রামের ছেলে, উলবেড়িয়া আমার জন্ম, আমি গ্রামের ছেলে। আমি ছোটোবেলা থেকে এইভাবে আমার মাটির ওপরে টালির চাল ছিল আর মাটির এরকম মেঝে ছিল, এখানেই বসে খেতাম আমরা ছোটোবেলাতে, তাই না? ফলে আমি নতুন কিছু করছি না তো, এটাই আমার জীবন ছিল। মাঝখানে বম্বে গেছি, চাকরি করেছি, সিনেমা করেছি, আবার তোমার রিসার্চের কাজে কেমব্রিজও গেছি, হার্ভার্ডও গেছি, MITও গেছি, হিউস্টনও গেছি, টেক্সাসও গেছি, আলাবামাও গেছি, টাস্কিগি গেছি, আটলান্টা গেছি। তো ওটা ওই পৃথিবীর জীবন দেখেছি। নিউ ইয়র্কে গেছি, তাই না? নিউ ইয়র্কে মেয়র ইনভাইট করেছে, তার বাড়িতে রাত্রিবেলা, নিউ ইয়র্কে মেয়রের বাড়িতে রাত্রিবেলা ডিনার করেছি, সেটাও যেমন দেখেছি। হ্যাঁ, তো এটা কি অনেকটা সেই সার্কেল কমপ্লিট হওয়ার মতো? জানি না কোনটা সার্কেল, আমি বুঝি না, অত ভেবেচিন্তে তো জীবন হয় না। ঈশ্বর যা দিচ্ছেন, যা আশীর্বাদ করছেন, যা কৃপা করছেন, সেটার ওপরেই আমার জীবন চলছে। আমার মনে হয় না আমি যা পেয়েছি জীবনে এটা আমি ডিজার্ভ করি। আমার বাবা মার অসীম আশীর্বাদ, মানুষের অসীম কৃপা, ঈশ্বরের বিরাট 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 কৃপা এবং আশীর্বাদ জীবনে আমি যেটুকু পেয়েছি, আমি অনেক বেশি পেয়েছি জীবনে। এত কোটি মানুষের ভালোবাসা, হৃদয় দিয়ে ভালোবাসা। আর আমি যে গ্রামের ছেলে, আমি যে গ্রামের মানুষের সঙ্গে থাকতে পারি, গত 3 বছর ধরে আমি খড়গপুরে আছি,
এটাই আমার জীবনের সবচেয়ে বেশি পাওনা। মানে আমি জন্মেছি উলুবেড়িয়াতে, বড় হয়েছি উলুবেড়িয়াতে, থেকেছি 3 বছর আশ্রমে, তারপরে বম্বে গেছি। ধরো বম্বে থেকে যাওয়া, ফিল্মে চলে আসা, ওই যে প্রায় 20টা বছর আমার জীবনের, ওটা একটা প্রচুর গ্ল্যামারাস লাইফ। 20টা বছর মানে বম্বেতে চাকরি করা, রিলায়েন্সের মতো কোম্পানিতে, সেটা একটা বড় গ্ল্যামারাস লাইফ ছিল। তারপরে সিনেমাতে 2007 থেকে ধরো 2020, প্রায় 13 বছর সিনেমাতে। তো প্রায় যে 20টা বছর একটা খুব গ্ল্যামারাস লাইফ, যেখানে গ্রামের সঙ্গে কোনো টাচ ছিল না। কিন্তু 2020-তে আবার বিজেপি জয়েন করার পর, তারপর থেকে আবার এই এমএলএ হওয়া, কাউন্সিলর হওয়া, পঞ্চায়েত নির্বাচনে আমার এলাকাকে জেতানো, পঞ্চায়েত বোর্ড বানানো, পঞ্চায়েত সমিতি জেতানো, এই পুরো লাস্ট 3 বছর ধরে মানুষের সঙ্গে আছি। এটাই আমি বলছি যে লোকে যারা নাটক করে তারা নাটক কতদিন করবে? আমার তো 70 দিনের নাটক করতে পারবে। সকলের কাছের মানুষ আপনাদের এলাকায় এসেছে। সকাল থেকে আমরা রয়েছি হিরণদার সঙ্গে প্রচারে, মাঝখানে একটু মধ্যাহ্নভোজের বিরতি ছিল, কিন্তু আবার নেমে পড়েছেন প্রচারে। যেটা বলছিলাম, আমরা অনেকক্ষণ ধরেই রাজনীতি নিয়ে কথা বলছি, কি হয়েছে কি পাইনি নিয়ে কথা বলছি। একটু তোমাকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে তুমি কি সিনেমাকে মিস করো? অবশ্যই মিস করবো, কেন মিস করবো না? যেটা নিয়ে আমার জীবন ছিল, ক্যামেরা যেখানে অভিনয় করতাম, যেটা নিয়ে আমার এত পরিচিতি, সে মিস করবো না? নিশ্চয়ই মিস করি। কিন্তু বড় কোনো কাজ করতে গেলে কোথাও না কোথাও তো আত্মত্যাগ করতেই হবে। মানে জীবনের সব কিছু তো একসঙ্গে পাওয়া যায় না। মানে তোমাকে আর সিনেমায় আমরা কোনোদিনই দেখতে পাবো না? না, এরকমভাবে তো কেউ প্রেডিকশান করতে পারে না। বাট যতদিন না বাংলার সমাজের সংস্কার হচ্ছে, বা যতদিন না আমরা এখানে ভারতীয় জনতা পার্টির সুশাসন প্রতিষ্ঠিত করতে পারছি, যতদিন না আমার হিন্দু মা বোনের সম্মান রক্ষা করতে পারছি, যতদিন না আমি সমাজকে রক্ষা করতে পারছি এই তৃণমূলের হারমাত বাহিনীর থেকে, ততদিন তো আমি দেখেছো গত 3 বছর ধরে এভাবেই আমি নিবিষ্টভাবে কাজ করে চলেছি, এবং এটাই আগামী দিনে আমি করব। মানে যতদিন না এটা পারছি ততদিন তো আমি কখনো একসঙ্গে দুটো কাজ করতে পারি না। সেই জন্য আগে এই কাজটা শেষ করি, সম্পূর্ণ করি, একটা স্থিতিশীলতা আসুক, বাংলার মানুষ একটু শান্তিতে আসুক, ফিরুক। আমাদের যে বেকার ভাই বোনেরা তারা পরীক্ষা দিক, চাকরি পাক। আমি বলছি পুরো সমাজের মধ্যে একটা ভারসাম্য ফিরে আসুক। এখন বাংলায় যেটা হয়েছে, মাটির তলায় অস্ত্র আর মাটির উপরে গালাগাল। মানে একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বয়াকার, তালবস্যকার এইসবগুলো পাওয়া যায়। মানে একজন রাজ্যপালকে কিভাবে হেনস্থা করা যায় তার পরিকল্পনা একটা সরকার করে। তো এর থেকে নির্লজ্জতা আমার মনে হয় পৃথিবীর বুকে কোনো রাজ্য করেছে। হাতে আমি একগুচ্ছ কাগজ দেখতে পাচ্ছি, এই কাগজগুলো কিসের একটু জানতে চাই। এটা হলো আপনার যে ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী এবং এখানকার অভিনেতা সাংসদ মানুষকে মিথ্যে কথা বলছেন, মানুষকে মিসগাইড করছেন, এটা তার এগেনস্টে কাগজ। কেন্দ্রীয় সরকার এখানে জল করছে, লেখা আছে যে 2018-তে এই কেন্দ্রীয় সরকার জুন মাসে এটার টেকনিক্যাল অ্যাপ্রুভাল দিয়েছিল। আর দেখুন এখানে লেখা আছে 10 জুন 2022, সেদিনকে এরা ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়েছে। তার মানে সমস্ত ক্লিয়ারেন্স অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। রাজ্য সরকার খালি 1894 সালের যে জমি অধিগ্রহণ আইন সেকশন 4, জেলা শাসককে দিয়ে জমিটা অধিগ্রহণ করলেই কাজ শুরু হয়ে যাবে, কিন্তু সেটাই কিন্তু এরা ফেলে রেখে দিয়েছে, করেনি। এইটার জন্য যে আমরা রাজনীতি করব, মানুষকে ভুল বোঝাবো, ঘাটালের মানুষকে ভুল বুঝিয়ে, ঘাটালকে কীভাবে ভুল বুঝিয়ে ঘাটালের মানুষের সঙ্গে বেইমানি করে তাদের কাছ থেকে ভোটটা নেওয়া যায়, এই একটা মাত্র পরিকল্পনা তাদের। আরও একটা কাগজ দেখাচ্ছি, দেখুন এটা হলো রেল লাইনের অ্যাপ্রুভাল লেটার। এই দেখুন 2011-12-তে তদানীন্তন কেন্দ্রীয় সরকার এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছিল। দেখুন ইয়ার অফ স্যাংশন লেখা আছে। দেখুন লেংথ 32.8 কিলোমিটার, কস্ট সেই সময় ছিল 426 কোটি টাকা, ওভারঅল যে প্রোগ্রেস 0%। মানে এক অদ্ভুত ঠকানো। মানে ঘাটাল লোকসভার সঙ্গে 10 বছর ধরে এই অভিনেতা সাংসদ লোকসভায় গেছে, 1000 দিন লোকসভা হয়েছে, 10 বছরে 100 দিন করে হয়, প্রত্যেক বছরে 1000 দিন হয়েছে। উনি গেছেন 11%, মানে কত 11 বছর, 1011 দিন 110 দিন, তাই তো? টোটাল 1000 দিনের মধ্যে 110 দিন লোকসভা গেছেন। আবার সাংবাদিকরা প্রশ্ন করে বলছেন, আরে আমি তো সেলিব্রিটি সাংসদ,
উদাহরণ দিচ্ছে, না না আমি কেন যাব, কই সানি দেওয়াল যায় না তো। দেবের সঙ্গে একসময় তো তোমার ভালো সম্পর্কও ছিল, তোমরা একসঙ্গে কাজও করেছো। এই যে দূরত্ব তৈরি হয়েছে, এটা কি রাজনৈতিক বিরোধিতা নাকি ব্যক্তিগত জীবনেও? না, প্রথম কথা হলো যে উনি একটা সিনেমা করেছিলেন, প্রডিউস করেছিলেন, সম্ভবত হইচই আনলিমিটেড। সেই সিনেমাতে উনি আমাকে বলেছিলেন গেস্ট অ্যাপিয়ারেন্স করে দিতে। আমি কিন্তু সারাদিন ধরে শুটিং করে গেস্ট অ্যাপিয়ারেন্স করে দিয়েছিলাম। তারপরে একটা ধন্যবাদও জানাননি। ছবির প্রিমিয়ার হয়েছিল, তবে একবার ডাকে উনি আমাকে। আপনি পারিশ্রমিক তো ভুলে যান, ও আমি বন্ধুর ছবি করেছি, আমি টাকার কথা বলিনি, উনিও আমাকে কিছু দেননি, তাতে আমার কোনো আপত্তিও ছিল না, আমি চাইও নি, উনিও দেননি, আর আমার দরকারও পড়েনি। কিন্তু একটা প্রিমিয়ার করলো, তার জন্য তো আমাকে একবার বলতে পারতো যে হিরণদা তুমি আমার ছবিতে অভিনয় করেছো, একবার এসো প্রিমিয়ারে। উনি ওনার সিনেমার জন্য আমাকে প্রমোশন করে দিতে বলেছিলেন। তো আমি ওনার সিনেমার গানেতে বাড়িতে ডান্স করে, হ্যাঁ, আমার মেয়ে সেই গানটা শ্যুট করে দিয়েছিল মোবাইল ধরে। আমার মেয়ে তখন ছোটো ছিল, 2018-তে অনেক আরও ছোটো। ওই ভিডিওটা কিছুদিন আগে ভাইরালও হয়েছিল। তো আমার মেয়ে মোবাইলটা ধরে শ্যুটটা করে দিয়েছিল, সেইটা আমি ওনার ছবির প্রমোশন করেছিলাম, আমি টুইটও করেছিলাম। দেব কিছুদিন আগে বলেছে হিরণের জীবনে ভালোবাসা দরকার। হিরণের জীবন কি ভালোবাসাহীন? এত ভালোবাসা ছিল, কিন্তু ওনার মতো এরকম একজন দুর্নীতিপরায়ণ মানুষ, যিনি কেশপুরের মানুষকে কাঁদিয়ে ছেড়েছেন। আপনি তো দেখলেন কেশপুরের মায়ের বোনের চোখের জল। আপনার মনে হয় যে এই কেশপুরের মায়ের বোনের চোখের জল দেখার পরে আপনি আনন্দে হাসবেন ওনার মতো? আজ সারাদিন আমরা সকাল থেকে প্রচারে ছিলাম হিরণ চট্টোপাধ্যায়ের, এবং দেখলাম তিনি সকলের সঙ্গে কথা বলতে বলতে অভাব অভিযোগ শুনছেন, এবং পাশাপাশি তার বিরোধী পক্ষ দেবকেও কিন্তু বার্তা দিয়ে চলেছেন সমানে। কিন্তু শেষ পর্যন্ত এই লড়াই কে জেতেন, দেব না হিরণ, তা জানতে কিন্তু অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল অবধি। ক্যামেরায় দীপ মণ্ডলের সঙ্গে সৌমিতা মুখোপাধ্যায়, জি 24 ঘন্টা, কেশপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।